বডি ফ্লুইড এক্সাম পয়েন্ট অফ ভিউতে এত দামি এটা শতবার শুনতে হবে, শতবার পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। তো দেখো আমাদের বডি কম্পোজিশন, প্রোটিন হচ্ছে 18%, ফ্যাট হচ্ছে 15%, মিনারেল হচ্ছে 7%, ওয়াটার হচ্ছে 60%, টোটাল 100%। তাহলে এখানে প্রোটিন ফ্যাট আছে, তাহলে কার্বোহাইড্রেট গেল কই? তো আসলে কার্বোহাইড্রেট আমাদের শরীরে যাওয়ার ফলে এটা প্রোটিন এবং ফ্যাটে কনভার্ট হয়ে যায়, সেই জন্য কার্বোহাইড্রেটের আলাদা কোনো পার্সেন্টেজ এখানে দেওয়া হয়নি আর কি। তো এখন বডি ফ্লুইড যদি টোটাল বডি ওয়াটার হচ্ছে 60%, এই যে 60%, তাহলে টোটাল বডি ওয়াটার 60% মানে 42 লিটার, 42 লিটার। তো এর টোটাল বডি ওয়াটার হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, সেলের ভিতরে ফ্লুইড, সেলের বাইরে ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড। সেলের ভিতরে হচ্ছে 40%, সেলের বাইরে হচ্ছে 20%, এই পার্সেন্টেজ সহ মুখস্থ করতে হবে। এখন 42 লিটারকে ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে 28 লিটার, এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে 14 লিটার। এখন এই 28 লিটার আর 14 লিটার কীভাবে মনে রাখবা? 42 লিটার আছে না, এই 42টা 14, 3 14 42। তাহলে যেহেতু দুইটা 14 আমি একটা ঘরের মধ্যে নিয়ে আসবো, কারণ আমাদের শরীরের মধ্যে সেল বেশি, সেই জন্য সেলের ভাগে দুইটা পাবে, সেলের বাইরে পাবে একটা। তাহলে সেলের ভিতরে 14 + 14 এগুলো 28 লিটার। সেলের ভিতরে 28 লিটার ইন্টারসেলুলার ফ্লুইড, আর 14 লিটার হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এরপরে এইটা কীভাবে পরীক্ষাতে আসে জানো? রিগার্ডিং বডি ফ্লুইড এভাবে প্রশ্ন দেবে, ABCD দিবে। টোটাল বডি ওয়াটার মে বি ডিফাইন্ড এজ সামেশন অফ extracellular fluid and intercellular fluid. Extracellular fluid may be defined as subtraction of intercellular fluid from total body water. Intercellular fluid may be defined as subtraction of extracellular fluid from total body water. Extracellular fluid may be defined as summation of plasma and interstitial fluid. তাহলে ব্লাড হচ্ছে প্লাজমা প্লাস সেল, তাহলে সেল হচ্ছে ব্লাড মাইনাস প্লাজমা। তাহলে আমরা জানি ব্লাড আমাদের শরীরে 6 লিটার, প্লাজমা আছে 3.5 লিটার। তার মানে আমাদের 2.5 লিটার হচ্ছে সেল, 2.5 লিটার মানে 5 ব্যাগ, আমরা 5 ব্যাগ সেলের মালিক। এখন আসো এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটা কেন বেশি পরিমাণে দামি একটু পরে আসতেছি। এই এক্সট্রাসেলুলার ফ্লুইড এটা সেলের বাইরে ফ্লুইড, তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এই যে সেল আছে সেলের বাইরে ফ্লুইড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এবং প্লাজমা আলাদাভাবে আছে, এবং ট্রান্সসেলুলার ফ্লুইড, এই তিনটে মিলিয়ে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এটা অনেকবার পরীক্ষাতে আসছে। এক্সট্রাসেলুলার ফ্লুইডগুলো কী কী? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 10.5 লিটার 15%, প্লাজমা হচ্ছে 3.5 লিটার 5%। ট্রান্সসেলুলার ফ্লুইড ওইভাবে পার্সেন্টেজের মধ্যে আনবো না, কারণ এটার পরিমাণ কম থাকে। তো যা হোক, এখন কোনো করা আমাদের শরীরে যদি ফ্লুইড লস হয়, যেমন ডায়রিয়া, ভমিটিং, সোয়েটিং বেশি হইলে, অথবা ব্লাড লস যদি হয়, তাহলে এগুলো কম্পেনসেট কীভাবে হবে? হাইপোভলিমিয়া হইলে না, ও প্লাজমা এটাকে কম্পেনসেট করবে প্লাজমা। তাহলে প্লাজমার পরিমাণ কমে গেল, এই প্লাজমাকে কম্পেনসেট করবে কে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখান থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গিয়ে প্লাজমাকে কম্পেনসেট করবে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তাইলে কমে গেল, তাহলে এইটাকে কম্পেনসেট করবে কে? এটা ইন্টারসেলুলার ফ্লুইডে কম্পেনসেট করে ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এখানে চলে আসবে। তাই যদি হয় ইন্টারসেলুলার ফ্লুইডের পরিমাণ কমে যাবে না, ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হবে না। তাহলে এইরকম একটা রুগী ইন্টারসেলুলার ডিহাইড্রেশন হওয়ার আগেই রুগীটা কিন্তু মারা যাবে। তার মানে ইন্টারসেলুলার ফ্লুইড ওরা ইউজ করার আগেই কিন্তু রুগীটা মারা যাবে। সেই জন্য ইন্টারসেলুলার ফ্লুইড আমাদের তেমন পরীক্ষাতে আসে না, তেমন লাগেও না। আমাদের শরীরে আমাদের জন্য পরীক্ষাতে লাগে এই প্লাজমা আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইডে 14 লিটারটাই হচ্ছে এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভার্সাস ইন্টারসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইড আমাদের অত বেশি প্রয়োজন নাই, আমাদের জীবন বাঁচানোর জন্য এক্সট্রাসেলুলার ফ্লুইড 14 লিটারই হচ্ছে আমাদের সবচেয়ে দামি। এটা সম্বন্ধে ডিটেলস ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। তো এখানে আসো ট্রান্সসেলুলার ফ্লুইড সম্বন্ধে এখানে একটা কথা লেখা আছে। ট্রান্সসেলুলার ফ্লুইডটা কি? এটা হচ্ছে প্লাজমা থেকে সেপারেশন হয়। প্লাজমা আছে না, প্লাজমা থেকে ইপিথেলিয়াল দিয়ে সেপারেশন হয়ে আরেকটা ঘরে এই ফ্লুইডটা থাকে। এই যে সেপারেশন ফ্রম প্লাজমা বাই অ্যানাদার ইপিথেলিয়াম। এগুলো কি? টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 লিটার। আর জিআইটি সিক্রেশন, সিএসএফ ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড এক্সেট্রা আরও আছে। দেখছো আমি এগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে পড়ছি, কিন্তু এত দামি এগুলো পড়া। তাহলে এখন থার্ড স্পেস ফ্লুইড কি? এটা আসলে থার্ড স্পেস ফ্লুইডটা হচ্ছে ওই ট্রান্সসেলুলার ফ্লুইড যদি হঠাৎ নর্মাল থেকে অ্যাবনর্মালি বেড়ে যায়, তখন ওইটার নাম হবে থার্ড স্পেস ফ্লুইড। এই যে হোয়াইন ট্রান্সসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট ইজ আনইউজুয়ালি লার্জ, নট এক্সচেঞ্জ উইথ এক্সট্রাসেলুলার ফ্লুইডের সঙ্গে এটা এক্সচেঞ্জ হয় না, তখন ওই ফ্লুইডগুলোকে বলা হয় থার্ড স্পেস ফ্লুইড। এটা কি? যেমন প্লুরাল ইফিউশন, এই যে প্লুরাল ফ্লুইড হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, আবার এর পরিমাণ বেড়ে গেলে এটা হচ্ছে থার্ড স্পেস ফ্লুইড, প্লুরাল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন, এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, এর পরিমাণ বেড়ে গেলে পেরিকার্ডিয়াল ইফিউশন, থার্ড স্পেস ফ্লুইড।
পেরিউটিয়ামের ভিতরে যে প্রচুর পরিমাণে যদি পানি থাকে নর্মালের চেয়ে, তখন এটাকে বলে অ্যাসাইটিস, যেটা থার্ড স্পেস ফ্লুইড বলে। বুঝাইতে পারছি কিনা বল? তাহলে থার্ড স্পেস ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, তারপর কীভাবে কোনটা কাকে কম্পেনসেট করে, এই পার্সেন্টেজ বেশি বেশি ইম্পর্ট্যান্ট। এখন আসো, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, তেলে জলে মিশ খাই না। তার মানে যেখানে ফ্যাট সেখানে কিন্তু পানি থাকে না। তো দেখো আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড আমরা জানি 14 লিটার থাকে, এবং এই 14 লিটার থাকবে, বেশি থাকবে না কম থাকবে, এটা টোটালি ডিপেন্ড অন ফ্যাট। যত বেশি ফ্যাট তত বেশি এক্সট্রাসেলুলার ফ্লুইড কম। আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে আমাদের শরীরের সব কিছু। তাহলে যার শরীরে কম, ফ্যাট কম, তার শরীরে এক্সট্রাসেলুলার ফ্লুইড বেশি, যার শরীরে ফ্যাট বেশি তার শরীরে এক্সট্রাসেলুলার ফ্লুইড কম। যেমন একটা ছেলে মানুষের যেই পরিমাণ এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে, একটা মেয়ের আরও কম এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে। সেই জন্য একটা ছেলে মানুষের একবার পাতলা পায়খানা হলে যেরকম কাহিল হবে, একটা মেয়ে মানুষ একবার পাতলা পায়খানা হলে আরও বেশি কাহিল হবে। আর মোটা মেয়েদের তো আরও বেশি ফ্যাট থাকে, সেই জন্য মোটা মহিলাটা আরও বেশি কাহিল হবে। বয়স্ক মানুষের এক্সট্রাসেলুলার ফ্লুইড এমনিই কম থাকে, তার মানে আরও বেশি কাহিল হবে। আর সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে বাচ্চারা, এবং বাচ্চার মধ্যে মোটা মেয়ে বাচ্চা, এরা সবচেয়ে বেশি ভালনারেবল। এদের প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এক্সট্রাসেলুলার বডি ফ্লুইড কম থাকে, তাহলে কম্পেনসেট কীভাবে হবে? সেই জন্য সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে মোটা বাচ্চা। সেই জন্য এটা অ্যাকিউট রেনাল ফেলিউর দ্রুত গতিতে হইতে পারে। সেই জন্য যারা একটু মোটা, এমনিই তো আমাদের ওটস স্যালাইন রাখতে হবে, যারা মোটা তাদেরকে অবশ্যই বেশি ওটস স্যালাইন রাখতে হবে। ঘরের মধ্যে যারা বয়স্ক মানুষ আছে সেখানে ওটস স্যালাইন রাখতেই হবে। ছোটো বাচ্চা যদি থাকে সে ওটস স্যালাইন তো রাখতেই হবে। তার মানে ওটস স্যালাইন একবারে নিয়ে ঘুরতে হবে। যে ঘরে প্রচুর পরিমাণে ওটস স্যালাইন থাকবে না, সেই ঘরের ডাক্তার অশিক্ষিত ডাক্তার বলা যায়। তো এখন আসো, এই এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ ইন চিলড্রেন ইজ স্মলার দ্যান দ্য অ্যাডাল্ট। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডস বাচ্চাদের কম থাকে, সারফেস অনুসারে ফ্লুইড কম থাকে। আর সারফেস, বাচ্চাদের সারফেস এরিয়া বড়, সেই জন্য প্রচুর পরিমাণে ফ্লুইড দ্রুত গতিতে ইভাপোরেট হতে পারে। তো এই জন্য দেখো, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভার্সাস ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে পার্থক্য কী, এটা অনেকবার পরীক্ষাতে আসছে, আমি খুব সুন্দর করে দিচ্ছি। দেখো, সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, গ্লুকোজ, এই চারটা জিনিস এক্সট্রাসেলুলার ফ্লুইড, তার মানে ব্লাডে বেশি থাকে, আর সেলের ভিতরে এগুলো কম থাকে। তাহলে চারটা ফাংশন হয়ে গেল। আর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, সালফেট, প্রোটিন, এই পাঁচটা জিনিস ইন্টারসেলুলার ফ্লুইডে বেশি থাকে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে কম থাকে। তার মানে 5 আর 4 9 হয়ে 9টা পার্থক্য হয়ে গেল। 10 নম্বরে দেখো, এই যে আমরা জানি পটাশিয়ামের বন্ধু হচ্ছে হাইড্রোজেন আয়ন, তাহলে ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে পটাশিয়াম বেশি না, তাহলে ইন্টারসেলুলার ফ্লুইডে পটাশিয়াম যদি বেশি হয়, এর বন্ধু হাইড্রোজেনও বেশি হবে। হাইড্রোজেন বেশি মানে পিএইচ বেশ কম, তার মানে মোর অ্যাসিডিক। তার মানে ইন্টারসেলুলার ফ্লুইড ইজ মোর অ্যাসিডিক দেন এক্সট্রাসেলুলার ফ্লুইড। ওটস স্যালাইনের ব্যাপারে প্রসঙ্গক্রমে আরেকটা কথা আসতে পারে, যারা ডায়াবেটিস মিলাইটাস অথবা হাইপার টেনশন, তাদের যদি পাতলা পায়খানা হয়, আমি ওটস স্যালাইন দেবো কিনে? ওটস স্যালাইন দিলে তো হাইপার টেনশনে আরও হাইপার টেনশন হবে। আসলে পাতলা পায়খানার জনিত কারণে হাইপোভলিমিয়া হবে, ফ্লুইড লস বেশি হবে। এর থেকে বেশি সমস্যা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। সেই জন্য প্রেশারের কথা চিন্তা না করে আমাকে ইলেকট্রোলাইটের কথা চিন্তা করতে হবে, এবং পাতলা পায়খানা যদি হাইপার টেনশনের রুগী হয় তাহলে অবশ্যই আমাকে ওটস স্যালাইন দিতে হবে, তবে প্রেশারটা একটু আমাকে মেজার করতে হবে আর কি। আরেকটা হচ্ছে, ডায়াবেটিস মিলাইটাসকে যদি আমি দেই ওটস স্যালাইন, তাহলে ডায়াবেটিস মিলাইটাস অনেক বেড়ে যাবে না? উত্তর হচ্ছে, অনেক বেড়ে গেলে কিন্তু তেমন সমস্যা হবে না, যতটুকু প্রচুর পরিমাণের সমস্যা হবে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সেই জন্য ডায়াবেটিসের রুগীকেও আমি ওটস স্যালাইন দিব, ফর লাইফ সেভিং দিতে হবে। তো এখন আসো, বডি ফ্লুইডের মধ্যে রেগুলেশন অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটা কীভাবে হয়? রেগুলেশন অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড 3ভাবে হয়: অসমোলালিটি, ভলিউম অ্যান্ড স্পেসিফিক আয়োনিক কম্পোজিশন। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোলালিটি কীভাবে মেনটেন হয়? নর্মাল অসমোলালিটি আমরা জানি 280 থেকে 295 মিলি অসমোল পার কেজি। দেখছো, অসমোলালিটি হচ্ছে কেজি, অসমোলারিটি হচ্ছে লিটার, এটা একটু মনে রাখবা। এটা কীভাবে রেগুলেট হয় জানো? ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টোটাল সোডিয়াম প্লাস টোটাল পটাশিয়াম ডিভাইডেড বাই টোটাল বডি ওয়াটার। তার মানে একটা মানুষের টোটাল সোডিয়াম প্লাস টোটাল পটাশিয়াম
এই দুইটা যোগ করে এর সঙ্গে টোটাল বডি ওয়াটার যদি ডিভিশন করি তাহলে আমাদের এটা অসমোলারিটি বের হবে। তার মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড এইটার উপরে রেগুলেশন হয়। 2 নম্বর হচ্ছে ভলিউম। ধরো এক্সট্রাসেলুলার ফ্লুইড যদি ভলিউম যদি কমে যায় তাহলে আমাদের শরীরে অ্যানজিওটেনসিন 2 রিলিজ হবে। কীভাবে রিলিজ হবে সেটা আরেকটা ভিডিওতে বলবো। এই অ্যানজিওটেনসিন 2 এর ফাংশন কি এটা আলাদাভাবে এমসিকিউ আসে। এখানে 4টা ফাংশন আছে। অ্যালডোস্টেরন সিনক্রিয়েশন ওরা বাড়াবে, অ্যাজ এ রেজাল্ট সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমকে রেগুলেট করবে। এরা ভ্যাসোপ্রেসিন রিলিজ করবে অর এডিএস, এটা ডিস্টার্ব করবে টিউবওয়েলের মধ্যে পারমেবিলিটি ফর ওয়াটার বাড়ে, এই ওয়াটারগুলোকে শরীরে টেনে নিবে, ব্লাড ভলিউম রেগুলেট করবে। থার্স্টের মাধ্যমে প্রচুর পরিমাণ আমরা পানি খাবো, সেই জন্য ব্লাড ভলিউম মেনটেন করবে এবং কনস্ট্রিকশন অফ দ্য ব্লাড ভেসেলকে কনস্ট্রিকশন করে ভলিউমটা মেনটেন করার চেষ্টা করবে। পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট আসছিল কয়েকবার, অ্যানজিওটেনসিন 2 ইজ এ পোটেন্ট ভেজো কনস্ট্রিক্টর। এখন আসো যদি হাইপারভলিমিয়া হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড, তাইলে আমাদের হাইপারভলিমিয়া যদি হয়, শরীরে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বেড়ে যায় তাহলে হার্টের উপর চাপ পড়বে, অ্যাট্রিয়ামের উপর চাপ পড়বে, অ্যাট্রিয়াল ওয়ালের উপর চাপ পড়বে, ভেন্ট্রিকুলার ওয়ালের ভিতরে চাপ পড়বে। এই ওয়ালের যে সেল আছে সেলগুলো থেকে 2টা হরমোন রিলিজ হবে, অ্যাট্রিয়াল নাইট্রিটিক পেপটাইড এএনপি, ব্রেন নাইট্রিটিক পেপটাইড বিএনপি, এটা রিলিজ হবে। রিলিজ হয়ে এই 2টা কিডনির উপর কাজ করে সোডিয়াম বাইর করে দিবে, ওয়াটার বাইর করে দিবে, নাইট্রোসিস ডাইউরেসিস। এখন আসো স্পেসিফিক আয়নিক কম্পোজিশন, এটা সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেনের আয়নের উপর এটা নির্ভর করে এবং এটা এক্সট্রাসেলুলার ফ্লুইডগুলোকে ভলিউমকে রেগুলেট করে। এখন এই জিনিসটা খুবই দামি, পিএইচ ইজ মেজর ফ্যাক্টর এফেক্টিং অ্যানাইন কম্পোজিশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। এটা একটু মুখস্থ করে ব্রেইনে রেখে দিবা। আর এখানে একটা প্রশ্ন আসে, মেজর ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন পটাশিয়াম, অ্যানায়ন ফসফেট, মেজর এক্সট্রাসেলুলার ক্যাটায়ন সোডিয়াম, মেজর এক্সট্রাসেলুলার অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। তো অ্যানায়ন মানে কিন্তু মাইনাস, পরীক্ষার হলে অ্যানায়ন মানে মাইনাস, ক্যাটায়ন মানে প্লাস, কেমনে মনে রাখবা? হয়তো তুমি বলবা এইগুলো তো এমনিই মনে থাকে। পরীক্ষার হল এমন একটা জিনিস যেখানে সবচেয়ে দামি জিনিস মনে থাকবে না, যেখানে প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়, সে জায়গাটার নাম হচ্ছে পরীক্ষার হল। সুতরাং এইটা একটা ভালনারেবল একটা জিনিস। সুতরাং মনে রাখার জন্য এ মানি অ্যাবসেন্ট মানে মাইনাস,